নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ছেলেটির 1998 সালে জন্ম, সাধারণ পরিবারের ছেলে, কুমিল্লার। বাবা এর স্কুলের প্রধান শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করে। 2023 সাল থেকে ওই রাজনীতির অঙ্গনে পদচারণা। তারপরের ঘটনা জানেন, 2024-এর জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূসের মঞ্চে আগমন এবং তিনি বাংলাদেশের দায়িত্ব নিলেন এবং তারপর ওই ছাত্রদের মধ্যে থেকে 3 জনকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল। একটা নাহিদ ইসলাম, একটা মাহফুজ, যে আবার ইউনূসের বাসায় অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, একটা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। এরা অত্যন্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সব ছেলে। পড়াশোনাতেও চৌখস নয়, ঠিক আছে, কোনো মতে দিন যাপন করত। হাসনাত আব্দুল্লাহ একবার লিখেছিল ফেসবুকে যে সারাদিনে 70 টাকা জোগাড় করে খাওয়ার সংস্থান করাটাই একসময় ভীষণ চিন্তার ব্যাপার ছিল। সেই হাসনাত এখন বড় বড় গাড়ি নিয়ে ঘোরে, কখনো মার্সিডিজ, কখনো BMW, আরো কি কি গাড়ি আছে আমি জানি না, এসব নিয়ে ঘোরে। তাদের গ্যারেজে বহুমূল্য গাড়ি, হাতে বহুমূল্য ঘড়ি, এসব রয়েছে। আয়ের উৎস কি কেউ জানে না। আসলে তোলাবাজি, মববাজি, জুলুম। আর কিছুদিন এলা সরকারে আছে, ওই ঠিকাদারি পাইয়ে দেওয়া, এই পাইয়ে দেওয়া, সরকারি টাকা লুট, এগুলোতে খুব সিদ্ধহস্ত। আরে ইউনূসের ভাব শিষ্য এরা। ইউনূস একটা ডাকাত, বাংলাদেশের গরিব মানুষকে লুট করে কোটি কোটি ডলারও বাইরে পাঠিয়েছে। তো এদের মধ্যে একজন আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, যে কিছুদিন আগে এটা বাংলাদেশের টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে তারা ভাবেনি যে 5ই অগাস্ট অভ্যুত্থান সফল হবে, শেখ হাসিনা দেশ ছাড়বেন। যদি অভ্যুত্থান 5ই অগাস্ট সফল না হতো, তারা সশস্ত্র সংগ্রামের দিকে যেতেন এবং সেই সশস্ত্র সংগ্রাম সফল করার জন্য যে রসদের প্রয়োজন, সেই রসদ তাদের কাছে ছিল। প্রমাণ হয়ে গেল সেই রসদ তাদের কাছে ছিল এবং এখনো আছে। নইলে একজন উপদেষ্টা যে মরক্কো যাচ্ছে কি একটা কনফারেন্সে যোগ দিতে, আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া ইউনূসের খুব প্রিয় পাত্র, সে টার্কিশ এয়ারওয়েজে যাবে, কিন্তু ওই ফাইনাল চেকিং হয় এয়ারক্রাফটে ওঠার আগে। সেখানে তার হ্যান্ডব্যাগে ম্যাগাজিন পাওয়া গেল, গুলিবর্তি ম্যাগাজিন। তো সেই ম্যাগাজিন তারপরে সে সহকারীকে দিয়ে দেয়, কিন্তু বাংলাদেশের কর্তৃপক্ষ তার উপদেষ্টাকে ডিটেনও করেনি, জিজ্ঞাসাবাদও করেনি। সে বহাল তবিয়তে প্লেনে উঠে যায়। কোনো এক ট্রানজিটে গিয়ে আবার ফেসবুকে নানা রকম কথা লেখে যে সেটা আইনি অস্ত্র, যা পরিস্থিতি, নিরাপত্তা, পরিবারের নিরাপত্তার জন্য সেই অস্ত্র তাদের রাখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার বয়স হচ্ছে 98-তে জন্ম, কত হবে 26-27। বাংলাদেশের নিয়ম কি? ন্যূনতম 30 এবং সর্বোচ্চ 70 বছর। এর মধ্যে কেউ অস্ত্র রাখার জন্য, পার্সোনাল ক্যাপাসিটি অস্ত্র রাখার জন্য আবেদন করতে পারে। সেই আবেদন তখনই বিবেচনা হবে যিনি আবেদন করছেন তার সম্পর্কে ছানবিন করবে সরকার। তিনি বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর দিতে হবে। এইসব অনেক কিছু আছে এবং একটা ধারাও আছে যে বিশেষ প্রয়োজনে কেউ রাখতে পারে, কিন্তু বিশেষ প্রয়োজনে রাখার আগেও অনুমতি নিতে হয় এবং বাইরে গেলে সেই অস্ত্র থানার মালখানায় জমা করতে হয়। আসলে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার কাছে যে অস্ত্রটা, সেটা বেআইনিভাবে সংগৃহীত অস্ত্র। ওই পুলিশ থানা থেকে লুট করা অস্ত্র, না হলে ইউনূস যে চক্রান্তটা তৈরি করেছিল দীর্ঘদিন ধরে, যে টাকা এসেছিল বিদেশ থেকে ডিপ স্টেটের মাধ্যমে, সেই টাকা ব্যবহার করে জোগাড় করা অস্ত্র। কোনো আবেদন করে আইনিভাবে সেই অস্ত্র সংগৃহীত হয়নি। তাহলে বৃহত্তর
পার্সপেক্টিভটা কি হলো যে বাংলাদেশে এরকম সাধারণ মানুষের হাতে প্রচুর অস্ত্র আছে, সেনা পুলিশ অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি, পুলিশের অস্ত্রাগার থেকে বহু অস্ত্র লুট হয়েছিল। ইউনূস বলছিলেন না কিছুদিন আগে, যারা চট্টগ্রামে বন্দরকে একটা কোম্পানির হাতে তুলে দেওয়ার বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করুন, তারা দেশ বিরোধী ইত্যাদি ইত্যাদি। আর কথায় কথায় ইউনূস বলে আমি মানুষের কাছে যাব। ইউনূসের চোখে জনতা কিন্তু হচ্ছে এরা, এই যে দুর্বৃত্তরা, জঙ্গিরা, জেহাদিরা, যাদের হাতে প্রচুর অস্ত্র আছে এবং সেই অস্ত্র তারা জোগাড় করতে পেরেছে ইউনূসের বদান্যতায়। ইউনূস জলের মতো পয়সা খরচ করেছে বাংলাদেশে রেজিম চেঞ্জের জন্য এবং এই দুর্বৃত্তদের সঙ্গে যোগাযোগ করে, আইএসআই এর সঙ্গে যোগাযোগ করে ওই চক্রান্তটা তৈরি করেছে। এই সুদী বৃদ্ধ হচ্ছে কি বলবো আর কি, শয়তান বললে ওকে কম বলা হয়। শয়তানের থেকেও বড় যদি কিছু থাকে তা। সবসময় মিথ্যা কথা বলে, সত্যি কথা বলে না, আর অত্যন্ত লোভ, জীবগুলো লক 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 করছে। কি করে বাংলাদেশের সম্পদকে লুটে খাবো, কি করে পরিবার পরিজনকে গুছিয়ে দিয়ে যাব, কিভাবে নিজের বান্ধবী সহযোগীদের সুবিধা করে দেব, কিভাবে গ্রামীণের নামে সমস্ত কিছু সরকারি ঠিকাদারি বা সরকারি বরাত বার করে নেব, কিভাবে গ্রামীণ ব্যাংকে কর্মকূপ করব, এটা ছাড়া কিন্তু কোনো লক্ষ্য নেই ইউনূসের। আর ছাত্ররা হচ্ছে ইউনূসের শিষ্য। ইউনূস যদি বাটপার হয় তো ছাত্ররাও বাটপার হবে, লম্পট হবে এবং জঙ্গি জেহাদি দুর্বৃত্ত হবে। একটা জঙ্গি জেহাদি হচ্ছে মাহফুজ ও হিজবুত তাহরীরের লোক, আর ইয়াসিন মাহমুদ সাজিব ভুঁইয়া তো জঙ্গি। নইলে ভাবুন তো, কেউ ম্যাগাজিন নিয়ে আন্তর্জাতিক বিমানে উঠে যায়? আপনি নাহিদের কাছে দেখবেন, সার্জিসের কাছে দেখবেন, সব কটা ছাত্র সমন্বয়কের কাছে অস্ত্র আছে, লুট করা অস্ত্র, কোটি কোটি টাকা আছে। তোলাবাজি করে, মববাজি করে, চাঁদাবাজি করে এই টাকাটা এরা তৈরি করেছে। এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখুন, কেউ ধনীর দুলাল নয়, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে, কিন্তু এরা প্রত্যেকে অপশক্তির ঔরসজাত। এদের পরিবারের সবাই কিন্তু রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ধর্মান্ধ। যা হওয়ার তাই হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশ এখন। এখানে অনেকে এখন মরাকান্না কাটছে, হ্যাঁ দু দেশের সম্পর্ক উন্নত করতে হবে, মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে হবে। আগে বাংলাদেশে হিন্দু নির্যাতন কমুক, আগে সুদি ডাকাত ইউনূস বাংলাদেশ ছেড়ে যাক, গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার আসুক, তারপর আমরা ভেবে দেখব কি সরকার, কি সম্পর্ক হবে। কখনো কুমিল্লাতে, কখনো বরিশালে, কখনো ঢাকাতে, কখনো মন্দির আক্রান্ত হচ্ছে, কখনো মাতৃশক্তি গণধর্ষণের শিকার হচ্ছে, হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আর শান্তির ললিত বাণী শোনাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই ভণ্ড ধর্ম নিরপেক্ষগুলো। এখনো কি করে বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীরা আমাদের টলিউডে কাজ করে? কি করে কাজ করে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে ছবিও রিলিজ হচ্ছে, আদিক্ষেতা করছেন কিছু পরিচালক বাংলাদেশি অভিনেত্রীদের নিয়ে, অভিনেতাদের নিয়ে। কেন? পাকিস্তানি অভিনেতারা যদি বলিউডে কাজের সুযোগ থেকে বঞ্চিত হন, তাহলে ঢাকার অভিনেতা অভিনেত্রীদের কেন এখনো টলিউডে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে বাংলাদেশে প্রতিদিন সনাতনীরা আক্রান্ত হচ্ছেন? ভারতবর্ষে 120 কোটি হিন্দু আছে। পৃথিবীতে যেখানেই হিন্দুরা থাকুক না কেন, যে দেশেরই তারা নাগরিক হোক না কেন, ভারতবর্ষ তাদের অভিভাবক। স্বয়ং মহাত্মাজি বলেছিলেন, শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে থাকা হিন্দুরা নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা হিন্দুদের অধিকার নিয়ে ভারতকে সরব হতে হবে। যেখানে নিয়মিত হিন্দু নির্যাতন হচ্ছে, যেখানে ভারত বিরোধী আস্ফালন চলছে, যেখানে জসিমউদ্দিন রহমানির মতো কুখ্যাত জঙ্গি ভারতকে টুকরো করার কথা প্রকাশ্যে বলছে, সেখানে আমি দেখছি
বাংলাদেশের অভিনেত্রীদের নিয়ে কিছু লোক এখানে মাতামাতি করছে। ভারত বাংলাদেশ মৈত্রী, তখনই সেই মৈত্রী সম্ভব যখন বাংলাদেশ প্রতিবেশী সুলভ আচরণ করবে, যখন বাংলাদেশের মাটিতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হবে। আমাদের লজ্জা শরম কিচ্ছু নেই। ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানো, যেখানে বাস্তব সম্পূর্ণ ভিন্ন, যেখানে ইউনূসের মন্ত্রীরা অস্ত্র নিয়ে ঘুরছে, যেখানে আইএসআই শাখা প্রশাখা বিস্তার করেছে, যেখানে চিন্ময় প্রভু এখনো বিনা বিচারে জেলে আটকে আছেন, তখনও বঙ্গজ সেকুলার কুলের কি দরদ বাংলাদেশের প্রতি। ঠিক, এরা হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, এরা সব জালি হিন্দু। কত মানুষ ভিটে মাটি ছেড়ে বাধ্য হয়েছিলেন এ দেশে আসতে, তাদের কথা একবার মনে পড়ে না? এখন বাংলাদেশ নিয়ে পিরিত দেখাবার সময়? সাধারণ মানুষকে বুঝতে হবে, এদেরকে এক্সপোজ করুন। শিল্পের নামে এখন দু বাংলার মিলন সম্ভব নয়। যদি পেহেলগামের পর পাকিস্তানের অভিনেতাদের বলিউডে কাজ করার উপর নিষেধাজ্ঞা জারি হয়, বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে টলিউডও কেন সেই ভূমিকা নেবে না? এই প্রশ্ন আমি আমার দর্শকদের কাছে রাখলাম, কমেন্ট বক্সে লিখে জানাবেন। হিন্দু সনাতনী মাতৃশক্তি গণধর্ষণের শিকার হচ্ছেন, তাদের দেহ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, শাঁখ বাজাতে পারছেন না বাড়িতে, আরতি করতে পারছেন না, সর্বত্র তৌহিদি জনতার আস্ফালন, আর প্রশাসন বাংলাদেশে নীরব দর্শক, তারা মৌলবাদীদের হাতের পুতুল। এই যখন বাংলাদেশের সার্বিক ছবি, তখন ওই ধর্মনিরপেক্ষতার বুলি আওড়ানোর মানে হলো হিন্দু বিরোধিতা। ভারতবর্ষ এই হিন্দু বিরোধিতা আর সহ্য করবে না, জলটা মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে।